যোগ্যতা, রাজনৈতিক সক্ষমতা এবং দূরদৃষ্টি বোঝার কিছু সুযোগ আমার হয়েছে। এই জন্য আমার সবসময় মনে হয়েছে বিএনপি রাজনীতিতে যে একটা গ্যালাক্সি অফ ইয়াং সোলজার্স আছে, তাদের মধ্যে অন্যতম একজন সম্ভাবনাময় সোলজার হচ্ছেন শফিউল বারী বাবু। আমার এইসব অনুষ্ঠানে এসে কথা বলতে আমি খুব স্মৃতি তাড়িত হই। আমার একটা বদনামা আছে সাংবাদিকদের মধ্যে, অন্যান্যদের মধ্যে, যে আমি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাই, হয়তো বা কারণ যাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করি, যাদেরকে সঙ্গে নিয়ে পথ চলি, তারা যখন হঠাৎ করে চলে যায়, তখন সেই চলে যাওয়া, সেই অনুপস্থিতি, এটা বলতে অনেক সময় লাগে। বাবুর শেষ সময়টা আমার কাছে কোনো মতেই আমি সহ্য করতে পারি। আমার কাছে মনে হয়েছে সে বোধহয় সঠিক চিকিৎসাটা নিয়েও যেতে পারে, যদিও সেই সময় করোনা বা কোভিডের খুব ভালো চিকিৎসা আসেনি, সেই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো হাসপাতালগুলো ঠিক সেভাবে নিতে পারেনি। তারপরেও আমার মনে হয়েছে আমাদেরকে ফাঁকি দিয়ে সে চুপচাপ চলে গেছে। হয়তোবা তার কিছু অভিমান ছিল, হয়তো তার মনে কোনো কষ্ট ছিল, এভাবে সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের সদস্য, তার স্ত্রী, তার ভাই, তার সন্তানদের প্রতি আমার সহমর্মিতা, সহবেদনা, সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, আজকে এত গরমের মধ্যে আপনারা আজকে বাবুর জন্য, বাবুকে মনে করার জন্য এখানে বসে আছেন। যারা আয়োজন করেছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এতদিন এই ধরনের একটা উদ্যোগ সম্ভবত নেওয়া হয়নি। আজকে যখন নেওয়া হয়েছে সেই সময়টা অত্যন্ত উপযোগী সময়, কারণ এখনই বাবুকে স্মরণ করবার সবচেয়ে যোগ্য সময়। কারণ বাবু হচ্ছেন সেই জাতীয় নেতা এবং কর্মী যারা নিজের স্বার্থ রাজনীতি করেননি। বাবু সেই ধরনের একজন নেতা ছিলেন যিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে নিয়ে আমাদের তারেক রহমানের স্বপ্নকে সামনে নিয়ে তিনি রাজনীতি করেছেন। সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে, যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল। আমরা এখানে ফুটপথে একটা সভা করছিলাম, পুলিশ চাপিয়ে পড়েছিল, প্রেস ক্লাবের ভেতরে সহজে পুলিশ ঢুকতো না, কিন্তু সেদিন টিভি ঢুকে একদিকে আমার বুক থেকে রাজীবকে ছিনিয়ে নিয়ে গেল, পেছনে বাবুকে রাজকে ছিনিয়ে নিয়ে গেল, অন্যদিকে বাবুকে নিয়ে গেল। এরকম অসংখ্য ঘটনা আছে। আমাদের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি সেই জন্য গত পরশু একটা সভায় বলেছিলাম, গতকালই কোথায়, যে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃত্বের অভাব দেয়নি, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, পা দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, পায়ে নখ খুলে নিয়েছে, হাতে নখ খুলে নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ মুচলেখা দেয় নাই। বাবু হচ্ছে সেই জাতের নেতা
যিনি তার কর্মীদেরকে সেইভাবে তৈরি করেছিলেন এবং নিজেও আত্মসমর্পণ করার মতো নেতা ছিলেন না। ওনার বাবুর সম্পর্কে আমাদের সকলের একটু ভাবা উচিত। বাবুর মতো নেতা কর্মী বিএনপি খুব দরকার। আজকে চতুর্দিকে যখন তাকাই তখন বাবুর অ্যাবসেন্স আরো ফিল করি যে এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার, যারা চিন্তা না করে বাবু সেই জাতীয় নেতা, তার ভবিষ্যতে লেখাপড়া এগুবে, তার স্ত্রী সেটা জানত না। বাস্তবতা। এইসব নেতা, এইসব মানুষদেরকে আমাদের অনেক অনেক বেশি করে মনে রাখা উচিত। আমরা আজকাল চারদিকে যা দেখতে পাই, আমি কয়েকদিন আগে গতকালই উদয় বলেছি, এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বলাও হচ্ছে নীল হয়ে যায়, এটা নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে, কিন্তু বাস্তবতা তাই। আমরা তাকে প্রাণ দিল। আমাদের মধ্যে চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় ১৭০০ নেতা কর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিল, প্রায় ২,০০০ তার দামটা কত? আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ নিউজ পত্রিকার মধ্যে। আমাদের রিপোর্ট ভাই সব নেগেটিভ কথা বলে গেছেন, উনি কিছুই ভালো দেখছেন না। আমি কিন্তু কিছু ভালো দেখছি। ভালোটা দেখছি এই জন্যে যে আজকেই খবরের কাগজে দেখলাম যে বোধহয় ১২টা মৌলিক বিষয়ে পরিবর্তন, সব this is a positive state। এবং আমি ধন্যবাদ জানাই তিনি অক্লান্ত পরিশ্রম করে আসার চেষ্টা করেছেন। আমাদেরকে অনেকে খোটা দিয়ে কথা বলে যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। ১৯৭৫ সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক নিরসনের মতো বাকশাল করে দিয়েছিলেন, তাই না? সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। তিনি রাজনৈতিক ভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, জিয়াউর রহমান শুরু করলেন নতুন সংস্কারের মধ্যে দিয়ে। এটা ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারণা থেকে তিনি তাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনৈতিক ধারণায়। এবং সেটা করে ৩-৩.৫ বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, সেই আমেরিকা বললো যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেলেন। 9 বছরে যারা বসে আছেন তারা দেশনেত্রীর সঙ্গে লড়াই করেছেন, রাস্তায় জেল কেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন দেখলেন, পরে যে এটা মানলে দেশের উপকার হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট সন্নিবেশিত করলেন পার্লামেন্টে। যার ফলে 3টে ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলোর উপর প্রশ্ন মানুষের ভোটের অধিকারটাকে নিশ্চিত করেছে। মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান এবং নেতৃত্বে আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকা দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে সরিয়ে ফেলা। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করব, আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের এই দলের বিএনপি, আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত করি, তাই না? এখন ধন্যবাদ, 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করব না, একটা কমেন্ট করতে চাই। এই যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাবো না। কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যে প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে সমস্যাগুলো সমাধান হবে, না হলে হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বক্তব্য দীর্ঘ করবো না, আপনাদেরকে অনুরোধ করবো, আপনার শফিউল বারী বাবুর স্মরণে যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন, যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন, তার রাখা, তার কাজগুলোকে বেরিয়ে আসবে এবং ওটার মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতে মানুষকে আরো সাহায্য করতে পারবে। আমাদের শফিউল বারী বাবুর স্ত্রী, সে অনেক কাজ করার চেষ্টা করে, কিন্তু একটা সমস্যা তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি। আমি সবাইকে অনুরোধ করবো তাকে যেন আমরা জায়গা দেই, রাজনীতি, সমাজ সবকিছুর সঙ্গে জড়িত হবার, শফিউল বারী বাবুর স্বপ্নকে বাস্তবায়িত করবার একটা সুযোগ সে যেন পায়, তার সন্তানেরা যেন লেখাপড়া শিখে মানুষ হতে পারে, শফিউল বারীর নাম যেন তারা উজ্জ্বল করে রাখতে পারে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি। আপনাদের সকলকে আবারও আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।